বিরোধী দলে যারা ছিল, বিশেষ করে যে বিএনপির রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ছিল এবং জামাতের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ছিল, এক একজনের বিরুদ্ধে 400 থেকে 500 পর্যন্ত মামলা হয়েছে। তো এটা কি, ক্যান ইউ থিঙ্ক অফ ইট, যে একজন ব্যক্তির বিরুদ্ধে 400 মামলা হবে কেন? সাবেক সরকারের মন্ত্রী এবং সাংসদ সহ বেশ কয়েকজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। কতটা বাস্তবসম্মত? এটা তো ধরেন আমাদের যে সিআরপিসি যেটা আছে, যেটাকে বলা হলো ফৌজদারি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধির নির্দেশনা অনুযায়ী কিন্তু যে কোনো তদন্ত কার্য পরিচালিত হয়। তো সেখানে কিন্তু তদন্ত কার্যের জন্য যে সময়সীমা নির্ধারিত আছে সেটা হচ্ছিল 24 ঘন্টা। এখন যদি 24 ঘন্টার মধ্যে যদি আপনি তদন্ত কার্য সম্পন্ন করতে না পারেন, সেক্ষেত্রে বলা হচ্ছে যে পুলিশ ইচ্ছা করলে একজন আসামিকে রিমান্ডে নিতে পারে। অর্থাৎ আমাদের যে সিআরপিসি যেটা, এটা প্রণীত হয়েছে কত, 1898 সালে। 1898 সালে সিআরপিসি যখন প্রণীত হয় তখন এই উপমহাদেশও ছিল ব্রিটিশ শাসনাধীন ছিল। তো তখন তারা যে আইনটা করেছে, যে এটা হচ্ছিল কার্যবিধিত প্রসিডিউরাল ল আর কি, অর্থাৎ পদ্ধতিগত আইন, যে একটা তদন্তে কী পদ্ধতি অনুসরণ করা হবে, বিচারে কী পদ্ধতি অনুসরণ করা হবে, সেটা বিস্তারিতভাবে এই ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ আছে। তাহলে হচ্ছিল লেজিসলেচারদের ইন্টেনশন কী ছিল, যে একটা মামলার তদন্ত কার্য 24 ঘন্টার মধ্যে সম্পন্ন করবে। যদি 24 ঘন্টার মধ্যে সম্পন্ন না হয়, সেখানে বলা আছে যে আপনি রিমান্ডে নিতে পারেন। তারপরেও আমরা দেখেছি যে 90 ডেজ একটা টাইম দেওয়া আছে, যে 90 দিনের মধ্যে যদি তদন্ত কার্য সম্পন্ন না হয়, সেক্ষেত্রে হচ্ছে যদি এটা যদি জামিন অযোগ্য যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আদালত জামিন দেওয়ার বিষয়টি বিবেচনায় করবে। তো এটা এখন যদি আপনি বলছেন যে এই ট্রাইব্যুনাল 30 দিনের সময় নির্ধারণ করে দিয়েছে, এগুলো যেহেতু এগুলো একটা বিশেষ ধরনের মামলা, এগুলো তো অধিক গুরুত্ব দেওয়া হবে এবং পৃথিবীর সব দেশেই কিন্তু এই ধরনের মামলায় অধিক গুরুত্ব দেওয়া হয়। এবং অধিক গুরুত্ব দিয়ে যদি তদন্ত কার্য পরিচালনা করা হয়, এটা তো 30 দিন তো অনেক সময়। 30 দিনের মধ্যে অবশ্যই তদন্ত কার্য পরিচালনা করে যারা এই অভিযুক্ত ব্যক্তি, তাদেরকে বিচারের জন্য সোপর্দ করা সম্ভব। তো আমাদের দেশে যেটা তদন্ত হয়, এখন পৃথিবীর অন্যান্য দেশে ধরেন যে এই যে এই তদন্ত কার্যটা যেটা পরিচালিত হয়, আমরা তদন্ত কার্য পরিচালনার পরে কি করে, হয় চার্জশিট দেয় অথবা ফাইনাল রিপোর্ট দেয়। ফাইনাল রিপোর্ট দিলে তারা বিচারের জন্য সোপর্দকৃত না, আর যদি চার্জশিট দেওয়া হয় তারা বিচারের জন্য সোপর্দকৃত। তো আপনি যদি পাশ্চাত্যে যদি দেখেন, বা আমাদের যে এশিয়ার যে সকল উন্নত দেশ আছে, জাপান বলেন বা সিঙ্গাপুর বলেন, ওই সকল দেশে যে ওয়ান্স ইট ইজ ডিসাইডেড বাই দ্য প্রসিকিউটিং এজেন্সি টু ইনডাইট, আমরা যেটাকে চার্জশিট বলি, ওরা বলে ইনডাইট, টু ইনডাইট এ সার্টেন পার্সন, তখন আপনি কিন্তু ধরে নিতে পারেন যে এই মামলাটা এন্ড ইন কনভিকশন হবে। অর্থাৎ যে যারা সকল দেশে তদন্ত কার্য এত নিখুঁত, এবং সেখানে হচ্ছিল কনভিকশন রেট হচ্ছিল 99+, তো আমাদের তো কনভিকশন রেট হচ্ছিল অনলি বিলো 5%। তো আমাদের দেশে যে তদন্তে তো ধরেন এটাকে গাফিলতি, দীর্ঘসূত্রিতা বা সঠিকভাবে তদন্ত কার্য পরিচালিত হয় না, এবং মামলা, যে সকল মামলা করা হয় যথাযথ কারণ ব্যতিরেকেই হয়তো আপনার মামলা দায়ের করা হচ্ছে। এই যে যথাযথ কারণ ব্যতিরেকেই মামলা দায়ের করা হচ্ছে যে কথাটি বললেন, আমরা যদি বলি এই যে জুলাই বিপ্লবের পরে বা এই গণঅভ্যুত্থানের পরে যে নামেই ডাকি না কেন, যেই মামলাগুলো 600-র উপরে মামলা হয়েছে, অনেক আইনজ্ঞ বলছেন যে এই মামলাগুলো, অনেক মামলা আছে যেগুলো আসলে প্রথম ধাপ পেরোতে পারবে না। তো সেই জায়গা থেকে আসলে এই যাদের কথা বলছি আমরা, তাদের বিচারটা আসলে কতটা সুনিশ্চিত করা? আমি বিচারক হিসেবে আমি যেটা উপলব্ধি করেছি, যে তদন্তের ক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে বড় ত্রুটি যেটা, যে যখন একটা মামলা হয়, যেমন একটা গ্রামে একটা মার্ডার কেস হলো, দেখা গেল যে সেখানে হচ্ছিল পুলিশ হলো আগ্রহী থাকে হলো কত বেশি লোককে আসামি করা যায়, এবং দেখা যাচ্ছে যে হয়তো 5 জন বা 6 জন ব্যক্তিকে বাই নেম আসামি করে আর বাকি সব অজ্ঞাত করে ফেলা হয়। তাহলে এটা কিন্তু যে তদন্তকারী কর্মকর্তা, যিনি ইনভেস্টিগেটিং অফিসার, তাকে একটা হচ্ছিল ওয়াইড একটা পাওয়ার দিয়ে দেওয়া হয়। তখন তিনি কি করেন, তিনি হচ্ছিল যে কোনো ব্যক্তিকে তিনি এই মধ্যে, যে চার্জশিটের মধ্যে ঢুকাতে পারেন, আবার যে কোনো ব্যক্তিকে এখান থেকে বের করে দিতে পারেন। তো এটা হওয়া উচিত না আর কি। আপনি যখন এফআইআর, যেটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এফআইআর শুড বি স্পেসিফিক, এবং এফআইআরে এই একটা অপরাধের সাথে যারা সম্পৃক্ত শুধুমাত্র তাদেরই নাম এফআইআরে থাকবে। অজ্ঞাত নাম দেওয়া মানেই হলো যে আপনার এই যে এখানে এই যে তদন্তে একটা, এটাকে আইনের ভাষায় বলে পারফাংটারি, এটা যেনতেনভাবে তদন্ত কার্য পরিচালনা করা হবে, সঠিকভাবে তদন্ত করা হবে না। যারা অপরাধের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, এদেরকে অপরাধের সাথে সম্পৃক্ত করা হবে, আর যারা অপরাধের সাথে সম্পৃক্ত, এদেরকে অপরাধ থেকে বের করে দেওয়া হবে। এখন আমাদের দেশে তো আপনি এই যে এই ফেয়ারনেস বা অনেস্টি, এটা তো আপনি জানেন যে পুলিশের বা আমাদের বিচারকদের ক্ষেত্রেও সকলের যে ফেয়ারনেস বা অনেস্টি আছে, এটা তো আমি বলতে পারবো না। তবে এটা ঠিক যে একটা তদন্ত কার্য যদি সঠিকভাবে যদি পরিচালিত হয়,
আর একটা তদন্ত যদি বেঠিকভাবে পরিচালিত হয় সেক্ষেত্রে কিন্তু দুইটা, একটা হচ্ছিল সঠিক তদন্ত আর একটা হচ্ছিল বেঠিক তদন্ত। সঠিক তদন্ত হলে ধরেন এই মামলা আপনি ধরে নিতে পারেন যে মামলাটা এটা হচ্ছিল এন্ড ইন কনভিকশন হবে, অর্থাৎ সাজার মাধ্যমে মামলার পরিসমাপ্তি হবে। আর যদি ধরেন বেঠিক হয় তাহলে আসামি বেকসুর খালাস হয়ে যাবে। এখন আসামি যদি খালাস হয় তাহলে রাষ্ট্রীয় সম্পদের অপচয়, যে একটা মামলা ট্রায়াল পর্যন্ত নিয়ে যেতে রাষ্ট্রের কিন্তু বিপুল অর্থ ব্যয় হয়। এটা মামলা তদন্ত, এটা রাষ্ট্রীয় সংস্থা তদন্ত পরিচালনা করে। মামলা যে এই মানে যে কোনো ফৌজদারি অপরাধ হচ্ছিল রাষ্ট্রের বিরুদ্ধে কৃত অপরাধ, তাহলে এই বিচারের দায়িত্ব নেয় হচ্ছিল রাষ্ট্র। এই প্রসিকিউটিং এজেন্সি যারা যে পিপি এপিপি এদের বেতন ভাতা তো রাষ্ট্র নির্বাহ করে, জজ বা ম্যাজিস্ট্রেট এদের বেতন ভাতা রাষ্ট্র নির্বাহ করে। তাহলে একটা মামলা যদি ধরেন তদন্ত অন্তে অথবা এবং বিচার অন্তে যদি একটা মামলার যদি অপরাধীরা যদি খালাস পায়, এটা তো হচ্ছিল পণ্ডশ্রম এবং রাষ্ট্রের হচ্ছিল বিপুল অর্থের অপচয় হচ্ছে। এগুলো যদি না হয়, পাশ্চাত্যে কিন্তু এগুলো হয় না। মামলাগুলো কেউ যদি ধরেন এই ধরনের যদি হয়রানিমূলক মামলা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু ওখানে তো খুব কমই হয়রানিমূলক মামলা, যেটি বিগত সময়ে দেখেছি 1 লক্ষের মধ্যে রাজনৈতিক একটা। হয়রানিমূলক এবং মামলা। সেখানে দেখা যাচ্ছে যে হয়রানিমূলক মামলা হলে রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হয়। তা আমাদের দেশে তো এগুলো নাই। আমাদের দেশে আমরা বিগত সরকারের সময় দেখেছি যে বিরোধী দলে যারা ছিল, বিশেষ করে যে বিএনপির রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ছিল এবং জামাতের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ছিল, এক একজনের বিরুদ্ধে 400 থেকে 500 পর্যন্ত মামলা হয়ে যেত। এটাকে ক্যান ইউ থিঙ্ক অফ ইট, যে একজন ব্যক্তির বিরুদ্ধে 400 মামলা হবে কেন? 14 গ্রামে গাড়ি পোড়ানো হয়েছে, ওই মামলার আসামি হয়েছিল বিএনপির হলো সভানেত্রী। তারপরে হচ্ছিল ময়লার গাড়ি, হ্যাঁ, যা ময়লার গাড়ি পোড়ানো হয়েছে সেখানে হচ্ছিল মহাসচিবকে সেখানে আসামি করা হয়েছে 28শে অক্টোবর নাকি, যেটা সর্বশেষ সমাবেশ হলো। তো মহাসচিব যখন পল্টনে বক্তৃতা করছিলেন, চিফ জাস্টিসের বাড়ি কে বা কারা আক্রমণ করেছে, ওই মামলায় দেখা গেল যে মহাসচিবকে আসামি করা হলো। তাহলে এগুলো তো ধরেন এখন তো হচ্ছিল ডিজিটাল যুগ, যে আপনার তো সব জায়গায় তো সিসিটিভি ক্যামেরা আছে। তো আপনি যদি সঠিকভাবে নিরূপণ করতে চান যে কারা অপরাধের সাথে সম্পৃক্ত, এটা কিন্তু মামলাগুলো সুনির্দিষ্ট হওয়া জরুরি, কিন্তু এটা বের করা সম্ভব।